বাজারে গাঁটি কচু দেখলেই কি কিনে ফেলেন, কিন্তু প্রতিবার কি একইভাবে রান্না করেন? তাহলে আজকের রেসিপিটি একবার অবশ্যই দেখে নিন। কারণ আজ আমি এমন একটা সহজ ঘরোয়া কৌশল দেখাবো যা গাঁটি কচুর স্বাদকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যাবে। গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই রেসিপিটির এক জাদুকরী টেকনিক যা আপনার রোজকার মেনুতে আনবে এক দারুণ টুইস্ট। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার এই পদটি খেতে চাইবে। রান্না যদি পারফেক্ট হয় তবে সাধারণ সবজিও হয়ে ওঠে অসাধারণ। গাঁটি কচু কিংবা কচুমুখী অনেকেই অপছন্দ করেন, তবে তাদেরকে যদি এইভাবে একবার রান্না করে খাওয়ান, তারাও কিন্তু আপনার কাছে বারবার আবদার করবে এইটা বানিয়ে দেওয়ার জন্য। তাই সম্পূর্ণ রেসিপিটি একেবারে স্কিপ না করে দেখবেন, যাতে কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের গাঁটি কচুর এই নতুন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গাঁটি কচুগুলো নিয়ে নিয়েছি। তবে আজকের এই গাঁটি কচুগুলো আকারে বেশ বড় বড়, তাই আমি সবগুলো দিয়ে বানাবো না। আমি এখান থেকে 5টা গাঁটি কচু নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী গাঁটি কচুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথম পর্যায়ে গাঁটি কচুটাকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেব, সবার আগে খুব সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন সমস্ত গাঁটি কচুগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে গাঁটি কচু বা কচুমুখীগুলোকে খুব সুন্দর করে সাইজ করে কেটে নেব, ডুমো ডুমো করে। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না। দেখুন ঠিক এইভাবেই কেটে নিলে এই রেসিপিটি খেতে ভীষণ মজাদার হবে। তাই এইভাবেই কেটে নেবেন, আর আপনাদের কচুর সাইজ অনুযায়ী আপনারা সেইভাবে সাইজটা করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকের এই গাঁটি কচুর রান্নাটার জন্য আমি এখানে আলুও দেবো, তাই দুটো মিডিয়াম সাইজের আলুকেও ঠিক এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করে নিতে পারেন। এগুলো কাটার পরে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। গাঁটি কচু খেলে অনেকের চুলকায়, তার সেই চুলকানোর জন্য আমরা প্রথমেই গাঁটি কচুটাকে কড়াতে একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আর ধুয়ে রাখা গাঁটি বা কচুমুখীগুলো দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু জলের মধ্যে দিয়ে দেবো, আর ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন কচুমুখীগুলোকে ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন একদম ফেনায় ভর্তি হয়ে গেছে। রান্না করার আগে যদি কচুমুখীগুলোকে বা গাঁটি কচুগুলোকে এইরকম একটু ভাপিয়ে নেন, তাহলে গলার চুলকোনোর যে ভয়টা থাকে সেইটা কিন্তু থাকবে না। এটা কিন্তু অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট একটা টিপস রইল। জল থেকে গাঁটি কচুগুলোকে তুলে জল ঝরিয়ে নেব। এই গাঁটি কচু রান্নার টুইস্ট আনার জন্য প্রথমে আমরা কড়াই বসিয়ে দেবো গ্যাসে। 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলে ফোড়নে দিয়ে দেবো হাফ গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, জয়ত্রী আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ কিন্তু ফোড়নটা ভেজে নেব। আগের থেকে দেখুন এরকম কেটে নিয়েছিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ, আর বেশ খানিকটা রসুন, দুটো টমেটো, আর 2 ইঞ্চি মতন আদার টুকরো করে নিয়েছিলাম। এই সমস্ত উপকরণ বেশ ভালো করে এই ফোড়নের সাথে ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, এরপরে দিয়ে দেবো কয়েকটা কাজু। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো, ঝালটা যেভাবে খাবেন সেইভাবে দিয়ে দেবেন। এই রান্নাটার সিক্রেট উপকরণ এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে এইগুলোকে ভাজা করে নেব। খুব বেশি লালচে লালচে করব না, এইরকম এক জায়গায় করে দেবো আর ঢাকা চাপা দিয়ে রান্না করে দেবো প্রায়
2 থেকে 3 মিনিটের মতন। 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিলে উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে সেদ্ধ হবে অথচ ভাজা হবে না। ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে আমাদের এই মশলাগুলোকে। এবার এই মশলাগুলো হয়ে গেলে ঢেলে ঠান্ডা করে নেব। এবারে কড়াইটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা বেশ গরম হয়ে গেলে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো যাতে তেলের ছিটেটা বাইরে না আসে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই ঢাকা চাপা দিয়ে ভাজাটা করে নিয়েছিলাম, তাতে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ভাজা হবে। টাইম যেমন বাঁচবে তেমনি গ্যাসটাও বাঁচবে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দেবো। দিয়ে সমস্ত কচুগুলোকে আবারও তেলের সাথে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে কচুগুলোকেও সুন্দরভাবে ভাজা করে নেব। এদিকে আলু আর কচু ভাজা হতে থাক, অন্যদিকে চলুন মশলাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে মশলাগুলো সমস্ত একটা মিক্সি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম আর বিলিতি ধনে পাতা কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন কচু আর আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু আর কচু এরকম ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। চামচ দিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি এক্সট্রা যাতে তেল না থাকে। এবারে আলু আর কচু তোলা হয়ে গেলে ওই কড়াইতে আরো 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছিলাম। ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর হিং। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে এবারে দিয়ে দেবো আগে থেকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে একটু ভাজা করে নেব। তবে পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা করে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 2 টেবিল স্পুনের মতন। এই তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটা দিলে তরকারি কালারটা খুবই সুন্দর আসবে। এবারে দিয়ে দেবো তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা তেলের সাথে মিশে গেলে আগে থেকে 200 গ্রামের মতন চিংড়ি মাছ বেশ ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এই তেলের সাথে অর্থাৎ এই পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু চিংড়ি মাছটা দিতে হবে, কিন্তু ভাজা দিলে মোটেও তরকারিটা খেতে টেস্ট হবে না। এই মশলাটার সাথে ভাজা করলে চিংড়ি মাছটা খেতে যেমন নরম হবে তেমনি সুস্বাদু হবে রান্নাটা। দেখুন মশলাটার সাথে চিংড়ি মাছের গন্ধ যাওয়া পর্যন্ত মিনিট খানেক কষিয়ে নিয়েছিলাম। এবারে যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে। সাধারণত আমরা এই সব রেগুলার মশলাগুলো রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু রান্নার ব্যবহার করা পদ্ধতি আর রান্নার করা টেকনিকটা যদি একটু অন্যরকম ভাবে হয় তাহলে সেই সাধারণ তরকারি কিন্তু স্বাদ হয়ে ওঠে অসাধারণ। কথা বলতে বলতে বেশ খানিকক্ষণ মশলাটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে কম তেল ব্যবহার করেছি তাই তেলটা সেইভাবে রিলিজ হবে না। যখনই দেখবেন এইভাবে কড়াইতে লেগে লেগে যাচ্ছে তখনই বুঝে যাবেন যে মশলাটা প্রায় হয়ে এসেছে। আর মশলাগুলো তো আগে থেকে ভাজা ছিল তাই সেইভাবে কাঁচা গন্ধ আর থাকবে না। বন্ধুরা আপনারা বলে ফেলুন তো এই কচুমুখী আপনারা কে কে পছন্দ করেন না? আর যদি পছন্দ করেন না তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি আঙুল চাটতেই থাকবেন এই রান্নাটা খাওয়ার পরে। এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হচ্ছে, সেই কম তেলই হোক না কেন ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। কথা বলতে বলতে বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। দেখুন যেহেতু অল্প তেলে রান্না তাই
তেলটাও অল্প অল্প রিলিজ হয়ে এসেছে। মোটামুটি মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তরকারির স্বাদ নির্ভর করে এই মশলা কষানোর উপরে, তাই যত ধৈর্য ধরে কষাবেন তত টেস্টফুল হবে। দেখুন, কথা বলতে বলতে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এবারে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা কচুমুখী আর আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলোকে মশলার সাথে কষিয়ে নেবো। আর এখানে খেয়াল রাখবো যাতে কড়াইতে লেগে না যায়, সেইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, কচু তো অনেকভাবেই বানিয়ে খেয়েছে, নিরামিষ হোক আমিষ হোক, তাও আমার চ্যানেলে দেয়া আছে। তবে এইভাবে একবার কচু রান্না করে দেখবেন। সত্যি বলছি, এর স্বাদ মুখে লেগে থাকবে। আপনি কচুর আজ পর্যন্ত যত রেসিপি বানিয়েছেন একেবারেই ভুলে যাবেন, এটা এতটাই সুস্বাদু হয়। কথা বলতে বলতে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো গরম জল। এই তরকারিটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। আর আপনারা যদি পছন্দ করেন তাহলে সেইভাবে আপনাদের পছন্দ মতন জল দিয়ে দেবেন। তবে একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে খেতে। তাই আমি আমার পছন্দের মতন জল দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না আলু আর কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর উপরে কি সুন্দর তেল উঠে এসছে, আর একটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো রান্নাঘর মোমো করছে। বন্ধুরা, এই তরকারি আসল স্বাদটা কি জানেন তো? ওই যে চিংড়ি মাছটা ভেজে বেটে দিয়েছি, সেইটারই আসল স্বাদ। তাই ওইটা একেবারে স্কিপ করবেন না। এবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তরকারি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচের একটুখানি বেশি ঘি। এবারে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম অফ করে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে। বন্ধুরা, আজকের আমার এই কচুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম, তারপরে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি আমার মতন এই কচুর রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচুর সাবেকি রান্না আপনাদের কেমন লাগলো। এবারে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক, রাত্রিবেলা ডিনারে রুটির সাথে হোক পরিবেশন করে নেবেন। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই চিংড়ি কচুর নতুন স্বাদের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।